আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের ২০২৬ সালের নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পরিণতি নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। সেই অভ্যুত্থান যা শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা সংস্কার দাবিতে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে একটি শাসন যুগের অবসান ঘটায়। এখন তার উত্তরাধিকার নিয়ে নতুন এক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে দাঁড়িয়ে আছে। এই প্রতিদ্বন্দ্বিতার অন্যতম মুখ নাহিদ ইসলাম, একজন তরুণ নেতা যিনি হাসিনা মাস্ট গো স্লোগান দিয়ে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন এবং এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামের নতুন রাজনৈতিক শক্তিকে নিয়ে সংসদীয় রাজনীতির কঠিন বাস্তবতায় প্রবেশ করেছেন। কিন্তু তার সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো জামাত ইসলামীর সঙ্গে জোট গঠন, যা একদিকে কৌশলগত বাস্তবতা, অন্যদিকে নৈতিক ও আদর্শিক প্রশ্নের জন্ম দিয়েছে। নাহিদ ইসলাম এবং ১১ দলীয় জোট নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় বিপ্লবী তরুণ সমাজ, আজকের নাহিদ ইসলামের উত্থান এক প্রজন্মের বঞ্চনার ভাষা থেকে ২৬ বছর বয়সে শহীদ মিনারে দাঁড়িয়ে দেয়া তার সংক্ষিপ্ত কিন্তু তীব্র উচ্চারণ কেবল একটি সরকারের বিরুদ্ধে ছিল না, তা ছিল ক্ষমতার একচেটিয়াত্ব, বংশানুক্রমিক রাজনীতি এবং রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই আন্দোলনের সময় বাড্ডা, ভাটারা, রামপুরা, ঢাকার এই অঞ্চলগুলো ছিল সংঘাতের কেন্দ্রবিন্দু। পুলিশের গুলি, গ্রেপ্তার, দমনপীড়নের মধ্যেও আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আনুমানিক ১৪০০ মানুষের মৃত্যু সেই আন্দোলনকে রক্তাক্ত স্মৃতিতে পরিণত করে। সেই প্রেক্ষাপটে নাহিদ ইসলাম হয়ে ওঠেন জুলাইয়ের মুখ। কিন্তু আন্দোলনের নৈতিক উচ্চতা থেকে নির্বাচনী রাজনীতির সমীকরণে প্রবেশ মানে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় পা রাখা। এনসিপির জন্ম সেই প্রশ্ন থেকে। এরপর কি? রাস্তায় বিজয়ের পর রাষ্ট্র পরিচালনার কাঠামো কিভাবে পুনর্গঠিত হবে? কিভাবে পুরনো দুই মেরু আওয়ামী লীগ ও বিএনপি নির্ভর রাজনীতির বাইরে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা সম্ভব? অন্তর্বর্তী সরকারে মোহাম্মদ ইউনূসের অধীনে স্বল্প সময়ের জন্য উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা নাহিদ ইসলামকে রাষ্ট্রযন্ত্রের ভেতরের প্রতিরোধ সম্পর্কে ধারণা দেয়। তিনি নিজেই স্বীকার করেন, প্রেসিডেন্ট পরিবর্তন, সংবিধান সংশোধন বা আমলাতান্ত্রিক সংস্কারের মতো বড় প্রশ্নে যেমন বাধা এসেছে, তেমনি দৈনন্দিন প্রশাসনিক পরিবর্তনেও ছিল অদৃশ্য প্রতিরোধ। ফলে এনসিপি বুঝতে পারে, কেবল নৈতিক পুঁজি দিয়ে রাষ্ট্র বদলানো যায় না, প্রয়োজন সাংগঠনিক শক্তি, নির্বাচনী যন্ত্র, ভোট ব্যাংক ও মাটির নেটওয়ার্ক। এখানেই আসে জামাত ইসলামের সঙ্গে জোটের প্রশ্ন। ৩০০ আসনের মধ্যে এনসিপি পাচ্ছে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ, যেখানে জামাত ২২২ আসনে লড়ছে এবং বাকি আসনগুলো অন্য শরিকদের। নির্বাচনী জরিপগুলো বলছে বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আইআরআই জরিপে বিএনপি ৩৩%, জামাত ২৯% এবং এনসিপি ৬% সমর্থন পেতে পারে বলে ইঙ্গিত রয়েছে। অন্য জরিপে ব্যবধান আরও কম। এমন পরিস্থিতিতে ২ থেকে ৫% জাতীয় ভোটও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এনসিপি হয়তো সংখ্যায় ছোট, কিন্তু প্রতীকী ও মানসিক প্রভাবের দিক থেকে বড়, বিশেষ করে উদারপন্থী ও দোদুল্যমান ভোটারদের কাছে জামাতকে মধ্যপন্থী হিসেবে উপস্থাপনের ক্ষেত্রে। নাহিদ ইসলামের যুক্তি সরল, এটি আদর্শিক নয় নির্বাচনী জোট। এনসিপি সাংগঠনিকভাবে প্রস্তুত ছিল না। জামাতের দীর্ঘদিনের তৃণমূল কাঠামো, কর্মী, ভোট ব্যাংক এসব ছাড়া প্রতিযোগিতা কঠিন। তার ভাষায় এটি উইন উইন। জামাত পাবে জুলাইয়ের তরুণ মুখ, এনসিপি পাবে সংগঠন ও অভিজ্ঞতা। কিন্তু সমালোচকরা বলছেন, এই উইন উইন সমীকরণে লাভের পাল্লা ভারী জামাতের দিকে। সমাজবিজ্ঞানী সামিনা লুৎফা মনে করেন, জামাত জুলাই আন্দোলনের ব্র্যান্ড ভ্যালু পুরোপুরি দখল করতে চাইছে, আর নাহিদরা হয়ে উঠছেন সেই সংগ্রামের ট্রফি। তার যুক্তি, আন্দোলন ছিল হাজারো সাধারণ মানুষের, কোনো একক দল বা নেতা তার মালিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান আরও এক ধাপ এগিয়ে বলেন, এনসিপির সাংগঠনিক দুর্বলতা তাদের নির্ভরশীল করে তুলছে। অধিকাংশ এলাকায় প্রচার সভা, ঘরে ঘরে যোগাযোগ সবকিছুই চালাচ্ছে জামাতের কাঠামো। এতে এনসিপি যদি জয়ীও হয়,
ভবিষ্যতে বিচ্ছিন্ন হওয়া কঠিন হবে। জোট ছাড়লে বিশ্বাসঘাতক তকমা, আর থাকলে আত্মসাতে ঝুঁকি, এই দ্বৈত ফাঁদের কথা উল্লেখ করেন তিনি। রাজনৈতিক ইতিহাসে বহু আন্দোলন ভিত্তিক দল বৃহত্তর সংগঠনের ছায়ায় মিলিয়ে গেছে। এনসিপির ক্ষেত্রেও কি তাই হবে? অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ তুলনামূলক আশাবাদী। তার মতে, এনসিপি যদি অন্তত 5টি আসনও পায়, সংসদে একটি স্বতন্ত্র কণ্ঠ হিসাবে জামাতকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। জোট সরকার গঠিত হলে নীতি নির্ধারণ একক দলের আদর্শ হবে না। নাহিদ ইসলামও এমন আশ্বাস দেন। তিনি স্পষ্ট করেন, নারী ও সংখ্যালঘু অধিকারের প্রশ্নে আপোষ হলে জোট টিকবে না। কিন্তু প্রশ্ন রয়ে যায়, সংখ্যাগতভাবে দুর্বল অবস্থানে থেকে সেই রেড লাইন কার্যকর করা কতটা সম্ভব। জামাতের সামাজিক অবস্থান এই বিতর্কের কেন্দ্র। 1971 সালে স্বাধীনতার বিরোধিতা, পরবর্তী সময়ে শাসন জোটে অংশগ্রহণ এবং শরিয়া ভিত্তিক শাসনের প্রশ্নে নেতাদের বক্তব্য, এসব স্মৃতি এখনও রাজনৈতিকভাবে সংবেদনশীল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জামাতের আমির নারী নেতৃত্ব নিয়ে যে মন্তব্য করেন তা উদ্বেগ বাড়িয়েছে। যদিও নাহিদ ইসলাম বলেন সেটি জামাতের নিজস্ব অবস্থান, জোটের নয়। এনসিপি 30 জনের মধ্যে 2 জন নারী প্রার্থী দিয়েছে। সংখ্যা কম হলেও জামাতের শূন্যের চেয়ে বেশি। তবু সমালোচকেরা মনে করেন জুলাই আন্দোলনের উদার ও অন্তর্ভুক্তিমূলক চেতনার তুলনায় এটি হতাশাজনক। এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হল সংস্কার গণভোট। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রস্তাবিত সংস্কার প্যাকেজ, যা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের রূপরেখা দিতে পারে। বিএনপি শুরুতে সংশয় থাকলেও শেষ পর্যন্ত হ্যাঁ ভোটে সমর্থন জানিয়েছে। এনসিপি ও জামাত নিজেদের প্রো রিফর্ম শক্তি হিসেবে উপস্থাপন করছে, আর বিএনপিকে অ্যান্টি রিফর্ম আখ্যা দিচ্ছে। ফলে নির্বাচন কেবল আসন সংখ্যার লড়াই নয়, এটি সংস্কারের ভাষ্য নিয়ন্ত্রণের প্রতিযোগিতা। নাহিদ ইসলামের নিজস্ব রাজনৈতিক অবস্থানেও স্পষ্টতা ও কঠোরতা রয়েছে। বিশেষ করে ভারত ও আওয়ামী লীগের প্রশ্নে তিনি বলেন, সম্পর্ক হবে জাতীয় মর্যাদা ও স্বার্থভিত্তিক। সীমান্ত হত্যা, পানি বণ্টন, রাজনৈতিক হস্তক্ষেপ, এসব নীতি পরিবর্তন চান। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার অধিকার তিনি অস্বীকার করেন, যদিও সমর্থকদের নাগরিক অধিকারের কথা বলেন। এই কঠোর অবস্থান তরুণ প্রজন্মের একাংশের সঙ্গে সুর মেলায়। তবে আঞ্চলিক কূটনীতির বাস্তবতায় এর প্রভাব কী হবে তা অনিশ্চিত। নাহিদ ইসলামের ব্যক্তিত্ব নিয়েও বিতর্ক রয়েছে। কেউ তাকে গণতন্ত্রের ইমাম বলে অভিহিত করেন, কেউ বলেন তিনি ভদ্র, সৎ, কিন্তু ক্যারিসমাটিক নিয়ন্ত্রণের ঘাটতি আছে। একটি নতুন দলের ভেতরে আদর্শিক ভাঙন, উদারপন্থী নেতাদের প্রস্থান, নারী নেতৃত্বের অসন্তোষ, এসব সামাল দিতে দৃঢ় সাংগঠনিক নেতৃত্ব প্রয়োজন। তিনি নিজে 10 বছরের সময়সীমা বেঁধেছেন। এই সময়ের মধ্যে সরকার গঠনের সক্ষমতা না এলে রাজনীতি ছাড়বেন। এই ঘোষণা যেমন আত্মবিশ্বাসের ইঙ্গিত, তেমনি ঝুঁকির স্বীকারোক্তি। ঢাকা 11 আসনে তার ব্যক্তিগত লড়াই ও প্রতীকী। এটি সাবেক আওয়ামী লীগের ঘাঁটি। এখন বিএনপির শক্তিশালী প্রার্থী এম এ কাইয়ুমের উপস্থিতি, স্থানীয় পরিচিতি ও জুলাইয়ের স্মৃতি তার পক্ষে কাজ করতে পারে, কিন্তু সাংগঠনিক লড়াই কঠিন। তিনি যদি জয়ী হন, তবে তা হবে ব্যক্তিগত বৈধতার বড় প্রমাণ, আর হারলে নেতৃত্বের আভা প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে নাহিদ ইসলাম ও এনসিপির সামনে 3টি সম্ভাব্য পথ খোলা। প্রথমত, তারা সীমিত আসন পেলেও জোটে প্রভাবশালী কণ্ঠ হয়ে সংস্কার এজেন্ডা নিয়ে এগিয়ে নিতে পারবে। দ্বিতীয়ত, তারা জামাতের ছায়ায় মিশে গিয়ে স্বাতন্ত্র্য হারাতে পারে। তৃতীয়ত, প্রত্যাশার তুলনায় খারাপ ফল এলে অভ্যন্তরীণ ভাঙন ত্বরান্বিত হতে পারে। প্রতিটি পথই বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। 2026 সালের নির্বাচন তাই কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি জুলাই অভ্যুত্থানের মালিকানা, সংস্কারের দিক নির্দেশনা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষা। নাহিদ ইসলাম সেই পরীক্ষার কেন্দ্রীয় চরিত্র, একজন তরুণ নেতা যিনি রাস্তায় বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং এখন ব্যালটের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন দেখছেন। তার জোট কৌশল সফল হলে তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে। ব্যর্থ হলে জুলাইয়ের সেই প্রতীকী পুঁজি দ্রুত ক্ষয়ে যেতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে ভোটাররা।
তারা কি কৌশলগত বাস্তবতাকে গ্রহণ করবে নাকি আদর্শিক আপোষকে শাস্তি দেবে? বাংলাদেশের গণতন্ত্রের এই সন্ধিক্ষণে উত্তরটি কেবল একটি দলের নয়, একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।